শুভেচ্ছা থাকে সুস্থ থাকার, সুস্থ রাখার জন্য আমরা আমাদের এই বিশেষ চিকিৎসা কেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে নির্দিষ্ট সময় কিন্তু উপস্থিত হই। দর্শক বন্ধুরা, আমরা বেশ কয়েকটি পর্ব জুড়ে পেটের রোগের সঙ্গে ডায়াবেটিসের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই নিয়ে আলোচনা চালাচ্ছি। কয়েকটা পর্ব জুড়ে আলোচনা সম্পূর্ণ না হয়ে উঠতে পারলেও চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর বা আপনাদের যে জিজ্ঞাসাগুলো থাকে, ডায়াবেটিস কি কারণে ডায়াবেটিসকে ডায়াবেটিসে যদি কেউ আক্রান্ত থাকেন তারা নিজেদেরকে কি কি উপায় নিরাময় করতে পারেন, এবং যেহেতু আমাদের অনুষ্ঠানের অতিথি একজন বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং প্রখ্যাত চিকিৎসক, তাই পেটের ডাক্তারবাবু হওয়ার দরুন আমরা কিন্তু তার থেকে জানতে চাই যে পেটের রোগের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্কের জেরে যদি কোনো ক্রমে কারুর মুখে বলতে পারবো যে আমরা মুখগহ্বরে কোনো রকম যদি কোনো ঘা অথবা কোনো আলসার জাতীয় কিছু হয়, যেটাকে ওরাল আলসার বলা হয়, তেমন কোনো রকম কোনো সমস্যা বা রোগ হলে সেক্ষেত্রে তার নিরাময়ের পদ্ধতিটা কি বা কি পথে গেলে তিনি সুস্থ বা তারা সুস্থ হতে পারেন, এবং যেহেতু পেটের ডাক্তারবাবু আমাদের সঙ্গে উপস্থিত, তার কি পরামর্শ এই ক্ষেত্রে, এ বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তরেই আমরা তার থেকে আজকে এই সম্পর্কে জানবো। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর কনিষ্ক সরকার, আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, এবং আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠানে আমাদের অতিথি যখন আমাদের মধ্যেই উপস্থিত, চলুন তাকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে দেবো। আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর জানার পাশাপাশি যদি কেউ মনে করেন যে ডাক্তারবাবুর পরামর্শ নিতে চান, তারা হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু সবার প্রথম আমাদের অতিথিকে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠানে করছি। স্বাগত ডাক্তারবাবু। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই সমস্ত দর্শক শ্রোতৃমণ্ডলী, আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য আমার শুভেচ্ছা। আগামী 2-3 সপ্তাহের মধ্যেই আরও একটি বড় উৎসব অনুষ্ঠান, বড়দিনের অনুষ্ঠান, ক্রিসমাসের অনুষ্ঠান। সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করব। গতদিন আমি পেটের রোগের সাথে ডায়াবেটিস রোগের যে সম্পর্ক তাই নিয়ে আলোচনা যখন করছিলাম, সে সময় অনেক প্রশ্ন আপনাদের মধ্যে থেকে উঠে এসেছিল, এবং তারপরে অনুষ্ঠানের পরে আমার হেল্পলাইনে অসংখ্য মানুষ ফোন করেছেন, এবং আমি যে কয়েকটা বিশেষ বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিলাম, যে বিশেষভাবে পেটের রোগের সাথে ডায়াবেটিস রোগের সম্পর্ক, বিশেষ করে লিভার এবং প্যানক্রিয়াস সে যে ধরনের রোগ যদি কারোর হয়ে থাকে তার থেকে যে ডায়াবেটিস হতে পারে, এবং ডায়াবেটিসের যাদের ট্রেন্ড আছে, অর্থাৎ যাদের বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে বা দুদিক দিয়েই ডায়াবেটিস রোগের একটা হিস্ট্রি আছে, সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ প্রিকশন কী, বা তাদের জন্য বিশেষ করে লিভারের বা প্যানক্রিয়াসের রোগ যাতে না হয় বা হলে ঠিকমতো সেরে ওঠে, সেই ব্যাপারে কি করণীয়, এইসব নানা ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছিলাম। একটা বিশেষ বিষয় নিয়ে কোনো আলোচনা করিনি এবং আলোচনা করব এরকম প্রোগ্রামের মধ্যে ছিল না, এরকম আমার চিন্তার মধ্যেও ছিল না, কিন্তু আপনারা প্রচুর মানুষ ফোন করে এই ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু, ডায়াবেটিস রোগে আমার আত্মীয় বা আমি নিজে ভুগছি, আমার বিশেষ জায়গায় একটা ঘা সারছে না, যেটা কিনা অনেকে জানেন যে ডায়াবেটিস রোগ থাকলে যে কোনো ঘা সারতে হয়তো একটু দেরি হতে পারে, এরম হয়। কিন্তু বিশেষত মুখগহ্বরের মধ্যে, জিভে, এরকম বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে বা কিছুদিন সেরে যাচ্ছে আবার হচ্ছে, এরকম মুখগহ্বরে ঘা হতে পারে। তো সেই ধরনের ঘা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ডাক্তারবাবু, অনেক চিকিৎসা করে সারছে না বা সেরে আবার রিকার করছে, এই ব্যাপারে আপনার যদি কোনো বিশেষ বক্তব্য থাকে, বিশেষ অ্যাডভাইস থাকে বা বিশেষ চিকিৎসা বা নিদান থাকে, সে ব্যাপারে একটু আলোচনা করবেন। যার জন্য এই টপিকটা নিয়ে, যদিও আমাদের আলোচনার যে প্রোগ্রাম তার মধ্যে ছিল না, কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করব। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি প্রণাম জানাই। নমস্কার। হ্যাঁ ধন্যবাদ। ডাক্তার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, নাম বলুন। আমার নাম শঙ্কর ধর। হ্যাঁ শঙ্কর বাবু বলুন। আমার সমস্যা বলতে আমার একটা ক্রনিক প্রবলেম চলে। হ্যাঁ হ্যাঁ। পেটটা গ্যাস অম্বলের একটা প্রবলেম আছে, পেটটা ফেপে যায়, পেটটা বাজালে আওয়াজ হয়, এরকম টাইপের একটা প্রবলেম হয়। তা সাধারণত আমাকে পায়খানা ক্লিয়ারের জন্য হয়তো সফট ভ্যাক এই টাইপের কিছু খেতে হয়। আমি ডাক্তার দেখিয়েছিলাম, ওই প্যান্টোসিড বা নরম্যাক্সিন, ভাইটাজাইম এই টাইপেরই কিছু ওষুধ হয়। এটা একটা ধরুন 2-3 মাস ভালো থাকলাম, আবার একটু বাইরে যদি কোনো খাবার বা রুটি বা এই টাইপের কিছু খেতে এলেই আবার
গ্যাস হয়ে যাচ্ছে, হ্যাঁ। মানে মনের পছন্দ অনুযায়ী কোনো জিনিস খেতেই পারা যায় না, এরকম আচ্ছা। একটা প্রবলেমে ভুগি। হুম। তা যার জন্য একটা ওরিড থাকি সবসময়, আলটিমেট কি থেকে যাবে? দেখুন, আপনি দুটো কথা বলেছেন যেটা আমার একদম ভেতরে খুব চিন্তার উদ্রেক করছে, আমি সেটা পরিষ্কার করে বলে দিই। একটা হচ্ছে আপনি একটা বিশেষ পায়খানা পরিষ্কার করার ওষুধের নাম বললেন যেটা মাঝে মাঝে আপনি খেয়ে থাকেন, আমি নামটা মনে রেখেছি। আচ্ছা আচ্ছা, প্রথমে শুধু আপনাকে না সবাইকে বলি, শতকরা 95% ক্ষেত্রে পেট পরিষ্কার করার জন্য যেগুলোকে আমরা জোলাপ বলি, পার্গেটিভ বলি, ল্যাক্সেটিভ বলি, ক্যাথারটিক বলে আর একটা কথা আছে আমরা ব্যবহার করি, এরকম বিভিন্ন রকমভাবে নাম করে যাই বলি না কেন, আলটিমেটলি পেট পরিষ্কার করার যে ওষুধগুলো ব্যবহার করি তার মধ্যে 99% ওষুধ 99% ক্ষেত্রে অত্যন্ত অদরকারি, অজরুরি এবং ক্ষতিকর। আপনার বয়সটা শঙ্করবাবু একটু জানতে চাইবো। 51 প্লাস। 51 বছর? হ্যাঁ। তো একজন আপনি এই ওষুধটা, আমার ঘুমেরও প্রবলেম আছে, আমার সাউন্ড স্লিপ ঘুমই হয় না, যার জন্য ডাইজেশনটাও একটু প্রবলেম হয়। হ্যাঁ আমি সেই প্রসঙ্গে আসছি। আমি আগে বলছি এই ওষুধটা, পেট পরিষ্কার করার ওষুধটা কতদিন ধরে খাচ্ছেন? মাস 2-3 মাস 2-3 না বছর 2-3? আমি বুঝতে পারছি না। মাস? এইটা আগে এমনি প্লেন ইসাপুল যেগুলো আমাদের বাইরে থাকে সেরকম খেতে। হ্যাঁ সেটা সেফ, সেটাতে অসুবিধা নেই, কিন্তু বাকি যেটা খাচ্ছেন 2-3 মাস ধরে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রথম কথা, এই ধরনের প্লেন ইসবগুল ছাড়া আর যা ওষুধপত্র আছে সেগুলো ডাক্তারবাবুর অ্যাডভাইস নিয়ে যে কদিন বলেছেন সে কদিনের বাইরে একদম খাবেন না। মূল ব্যাপারটা হচ্ছে তাতে আপনার নিজের যে স্টুল ক্লিয়ার করার যে একটা মেকানিজম আছে, আমাদের সবার আছে, সেইটা দারুণভাবে হ্যাম্পার হয় এবং দিনকে দিন এই ওষুধের ডোজ বাড়াবার দরকার পড়ে এবং তারপরে এই ওষুধে আর কাজ হয় না। ডাক্তারবাবুদের কাছে, বিশেষ করে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে এটা বিরাট একটা হেডেক, মাথা যন্ত্রণার কারণ, দুশ্চিন্তার কারণ। তাহলে স্যার আমাদের তো আমার তো তাহলে স্টুল ক্লিয়ারের একটা হ্যাঁ রাস্তা, সেই চিকিৎসা আছে, তার মধ্যে কোনো রকম পেট পরিষ্কার করার ওষুধ ছাড়াই হবে, আমি সেটা বলে দিলাম। দ্বিতীয়, এবার আপনি যে ব্যাপারটা বললেন যে আপনার পেট ফুলে থাকে, মানে পেট ফেপে থাকে, ফুলে থাকে, এই কথা বললেন। রাত্রে ঘুমের অসুবিধা হয় এই কথা বললেন, যার জন্য আপনি বললেন আপনার ডাইজেশনের প্রবলেম হতে পারে, যেটা কিনা ঠিকমতো ঘুম না হলে তার থেকে ডাইজেশনের প্রবলেম হয়, আবার উল্টো দিকে ঠিকমতো ডাইজেশন না হলে তার থেকেও ঘুমের অসুবিধা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার এইটুকুনি কথা শুনে আমার যতটা মনে হচ্ছে যে অসুখের মূল যদি একটা ডায়াগনোসিসের কথা এই মুহূর্তে বলতে হয়, এইটুকুনি শুনে, তাই ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর দিকে যাচ্ছে। আইবিএস, হ্যাঁ। তো যদি সেই দিকে যায়, তার জন্য যে বিশেষ ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে যেটা রুগী স্পেসিফিক, মানে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, সেটা হলো ধরুন ম্যালেরিয়া জ্বর যদি হয়, সারা পৃথিবীতে সব জায়গায় আপনাকে ক্লোরোকুইন বা ক্লোরোকুইনের মতো কোনো ওষুধ দিলে ম্যালেরিয়া জ্বর সেরে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু আইবিএস রোগের ওরকম স্পেসিফিক একটা মেডিসিনে সারে না। বিভিন্ন রোগীর অবস্থা বুঝে তার জন্য আলাদা আলাদা নিদান প্রেসক্রিপশন আছে, অর্থাৎ যে কোনো একটা এরকম কোনো একটা ওষুধ নেই যাতে আইবিএস সারে। এবার আপনি যে ওষুধের কথা বললেন, এগুলোতে টেম্পোরারি কিছুদিনের জন্য আপনি রিলিফ পাবেন। এগুলো হয়তো মানে এই ধরনের ওষুধই প্যান টাইপের যে ওষুধগুলো সেগুলো বুঝতে পারছি, আমি সেটাই বলছি। তো লং টার্মে খুব একটা সুবিধা হবে না, এই জন্য আলাদা কিছু চিকিৎসা নেওয়ার দরকার আছে। মনস্থির করে ফেলেছিলাম হয়তো আমার এই রোগটা জীবনে যাবে না, এটা হয়তো সঙ্গী হয়ে গেল বোধহয়। না 100% নয়, আপনি পুরোপুরি রোগটা সেরে যাবে এবং সেটার জন্য আপনার খুব বেশি মানে চিকিৎসার যে সময়কালটা, যবে থেকে সঠিক চিকিৎসা শুরু হবে 2 মাস 3 মাসের মধ্যে আপনি উপকার বুঝতে পারবেন এবং ম্যাক্সিমাম 1 বছর থেকে 1.5 বছর ওষুধের ব্যবহার করতে হতে পারে, তাতে আপনি লং টার্ম অন্তত 10-12 বছর ভালো থাকবেন, এইটুকুনি বলা যেতে পারে। আচ্ছা, এইটা একটা দিক। দ্বিতীয়, এর আর একটা দিক আছে, যেহেতু 50 বছরের বেশি বয়স, এটা শুধু আমি আপনাকে বলছি না, অন্য সমস্ত যারা শুনছেন বা তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি কেউ এই ধরনের প্রবলেমে ভুগে থাকেন, তাদের সবার জন্য বলছি। একজন পেটের রোগের চিকিৎসক হিসেবে আমি এটা নিজে আমার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যারা এই পেট ফোলা ভাব, ঠিকমতো হজম হচ্ছে না, মাঝে মাঝে একটু অম্বল হয়, গলা জ্বালা করে, কীরকম একটা কনস্টিপেশনের প্রবলেম আছে, এই নিয়ে ধরুন 5 বছর 7 বছর 10 বছর ভুগতে ভুগতে বয়স 50 বছরের বেশি হয়ে গেল, পুরুষ মানুষের কথা বলছি, এবং রোগটা সারছে না। এই ধরনের ঘটনা ঘটলে একটা সোজা চিকিৎসার কারণ একটা সোজা পরীক্ষা করে নেওয়া দরকার, সেটা হচ্ছে স্টুলের অকাল্ট ব্লাড। মানে অন্য সমস্ত কিছু যা চলছে, অম্বলের ওষুধ খেলেন বা খেলেন না, একটু কষ্ট হচ্ছে বা হচ্ছে না, সেটা অন্য কথা, কিন্তু স্টুলে যদি অকাল্ট ব্লাড পজিটিভ থাকে, তার সাথে এই সিমটমগুলো থাকে, তার মানে
যেটা আমরা মনে করছি সাধারণ আইবিএস, সে ছাড়াও অন্য কোনো রোগ থাকতে পারে, যেটা মারাত্মক রোগের একটা সাধারণ বহিঃপ্রকাশ, সাধারণভাবে বহিঃপ্রকাশ, যেটা দেখে কেউ বলবে না যে এটা একটা মারাত্মক রোগ, কিন্তু সেরকম হতে পারে। এরকম আমি নিজে চিকিৎসক হিসেবে আমি দেখেছি। সেই জন্য বলছি, যাদের 50 বছরের বেশি বয়স হয়ে গেল, অন্তত 5-7 বছর ধরে অম্বলের রোগে এরকম পেট হজম হচ্ছে না, পেট ফুলে থাকছে, এই ধরনের প্রবলেমে ভুগছেন, তারা ওই 50 বছর বয়স হয়ে গেলে বছরে অন্তত একবার স্টুলের অকাল ব্লাড পরীক্ষাটা করবেন। অকাল ব্লাড? হ্যাঁ, অকাল ব্লাড, ওবিটি বলি আমরা, অকাল ব্লাড টেস্ট। কারণ যদি তাতে অকাল ব্লাড পজিটিভ হয়, তাহলে শুধু আইবিএসে কিন্তু আপনি ভুগছেন না, এছাড়াও অন্য কিছু এর সিগনিফিকেন্স আছে, সেটা হয়তো পরে আমি আলোচনা করব। স্যার এর জন্য তো কোনো ইউএসজি করার দরকার পড়ে না, আমি যে ধরনের সমস্যা ভুগি। কি করার দরকার পড়ে না? ইউএসজি, ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাম? আল্ট্রাসোনোগ্রাফি? না না না, দরকার পড়ে না। আচ্ছা, আচ্ছা। না না, দরকার পড়ে না। ঠিক আছে শঙ্করবাবু, আশা করি আপনি আপনার ঘুমের কিছু জন্য কিছু মানে হ্যাঁ, মানে আপনি আশা করছেন, শুধু আপনি না, প্রচুর মানুষ ফোন করে বা আমাকে যখন আমার কাছে দেখাতে আসেন বলেন, ডাক্তারবাবু ঘুমের জন্য কোনো ওষুধ দিলেন না, আমার কিন্তু ঠিকমতো ঘুম হয় না। আমাদের তো আমার কিন্তু প্রথম অসুবিধার জায়গাটা, মানে রুগীর সাথে আমার যখন ইন্টারাকশন হয়, আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘুমের ওষুধ বন্ধ করে দিই, কিন্তু তাতে ঘুমের কোনো অসুবিধা হয় না। সঠিক চিকিৎসা দিলে ঘুমের ওষুধ ছাড়া আপনি আরাম করে ঘুমাবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। যদি আপনার কোনো প্রশ্ন থাকে পরে আমার হেল্পলাইনে করুন, আমি উত্তর দেবো। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা ফোন নিতে হবে। হ্যাঁ বলবেন, কে হ্যাঁ, আমি বলছেন? ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, একটু জোরে, একটু জোরে। আমার কিস্ট হয়েছিল। আপনার কি হয়েছিল? একটু জোরে বলুন। হ্যালো, এখানে কিন্তু একটু আওয়াজ আসার পর আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে। আমি আপনার কথা মাঝে মাঝে শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি আপনার মোবাইল থেকে বলছেন বোধহয়। স্পিকারের সামনে মুখটা এনে কথা বলুন। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। তারপরে কিস্টটা 2 মাস পরে, মানে 2 মাস মোটামুটি যেটা বন্ধ ছিল হুম হুম, করে, হ্যাঁ হয়তো মাসিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ 1 সপ্তাহ মতো আমি হতে দিয়েছিলাম। হ্যাঁ কন্টিনিউ প্রচন্ড ব্লিডিং হতে হতে হ্যাঁ হ্যাঁ পাশে ডাক্তারবাবুর কাছে যাই, গিয়ে তারপরে উনি দেখলেন যে ভিতরে কোনো রকম কিছু আছে কিনা। তারপরে উনি 2 মাসের ওষুধ দিলেন। ওষুধ খাওয়ার পরে মোটামুটি আমার ঠিক হয়ে গেছে, কিন্তু আমার ডান সাইডের দিকটা আমি এখনো একটু একটু যন্ত্রণা মানে বুঝতে পারি, মানে অল্প অল্প খুব সামান্য একটা অস্বস্তি হয়, আর একটু যেন কেমন লাগে আমার এরকম, মানে হচ্ছে। আচ্ছা 1 বছর আগে এটা হয়েছিল। আচ্ছা, আমি একটু আপনাকে প্রশ্ন করি, আপনি কে কথা বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কে কথা বলছেন, কোত্থেকে বলছেন? আমি বেলগাছিয়া, শ্যামবাজার বেলগাছিয়া থেকে কথা বলছি। শ্যামবাজার বেলগাছিয়া থেকে কথা বলছি। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, বেলগাছিয়া থেকে, বুঝতে পেরেছি। হুম, তো আপনার প্রশ্ন হচ্ছে যে এখন যে তলপেটে ডান দিকে যে ব্যথাটা আছে, সেটা কোনো অসুবিধার কারণ হবে কিনা, এইটুকুনি তো? হ্যাঁ, ওটা কি কোনো পরে? হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। ওটা কি কোনো মানে বড় কোনো সমস্যার ব্যাপার কোনো আছে? হ্যাঁ, আমি এইটা একটা উপযুক্ত ক্ষেত্র যেখানে আপনার একটা লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাম করা দরকার। প্রথম, আপনি কি আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করিয়েছেন? আমি যে ডাক্তারবাবুর কাছে গেছিলাম, উনি আমি মাঝখানে আর করিনি, কিন্তু আমি যখন গেছিলাম তখন উনি দেখে বলেছিলেন যে না ঠিক আছে, ওই নোংরাটা জমেছিল, এটা 2 মাসের ওষুধে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনি 2 মাসের ওষুধের যে কোর্সটা, সেটা ফিনিশ করুন। ফিনিশ করে দেখুন আপনার প্রবলেমটা কমলো কিনা। হ্যাঁ, আপনার 2 মাসের যে উনি ওষুধ দিয়েছেন, সেই ওষুধের কোর্সটা ফিনিশ করে দেখুন আপনার প্রবলেমটা কমলো কিনা। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি 2 মাসের ওষুধ যেটা ডাক্তারবাবু দিয়েছেন, হ্যাঁ, সেটা দেখুন যে তাতে আপনার প্রবলেমটা কমে কিনা। ঠিক আছে? হ্যাঁ।
এবং তাতে যদি না কমে তখন আপনি আপনার ডাক্তারবাবুর সাথে বা হেল্পলাইনে যোগাযোগ করুন। তবে এক্ষেত্রে একটা আলট্রাসোনোগ্রাম পরে করার দরকার হবে, এবং যা চিকিৎসা এখনকার দিনে আছে বা আমাদের কাছে আছে তাতে এই রোগটা পুরো সেরে যায়। এবং এটা আপনি যে বলছেন যে আপনার পিরিয়ডের কারণে হচ্ছে তা নয়, পেটের অন্য রোগের কারণেও হতে পারে, যেসব ক্ষেত্রে আমরা চিকিৎসা করি এবং বিশেষ চিকিৎসায় রোগী একদম ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি কী কারণে হয়েছে বোঝার জন্য আলট্রাসোনোগ্রাম করা প্রয়োজন। ঠিক আছে, আর কিছু জানার আছে? আচ্ছা ডাক্তার, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমি যে প্রসঙ্গটা নিয়ে বলছি, আর ফোন নিতে হবে। হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বাড়ি থেকে বলছি, সুচন্দা ঘোষ। হ্যাঁ সুচন্দা দেবী, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার হাজবেন্ডের না একটা ঠিক হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ আমার হাজবেন্ডের না একটা পাঁজরের কাছে সিস্ট হয়েছে। আচ্ছা। তো ওইটা আগে কিছু হতো না, 2011 থেকে হয়েছে। তো এখন ওটা মাঝে মধ্যে ব্যথা হয়ে আর চিনচিন করে। আচ্ছা। তো আমরা এক আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি হাজার রকম টেস্ট দিয়েছে, এসজি থেকে শুরু করে এলএসটি থেকে শুরু করে, তারপরে একটা কি সিটি থোরাস না কি একটা টেস্ট আছে, সমস্ত টেস্ট দিয়েছে, পায়খানা, পেচ্ছাপ, তারপরে ইউএসজি, সমস্ত কিছু টেস্ট দিয়ে তারপরে উনি দেখাতে বলেছেন। তো ওটা অ্যাকচুয়ালি একটা সিস্ট মতন হয়েছে। আর আরেকটা দিয়েছে, একটা এনইএসসি করতে দিয়েছে। আচ্ছা। তো স্যার আমি জিজ্ঞেস করছি যে ওটা কি অ্যাকচুয়াল মানে কি হয়েছে, ওটা ভয়ের কিছু নেই তো? না, প্রথমে আমাকে বলুন, আপনি সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করেছেন না করেননি? না, আমার এখনো হয়নি ওই আচ্ছা, পরীক্ষাগুলো। তাহলে পরীক্ষা অতগুলো করার প্রয়োজন নেই, দরকার নেই। যদি না করে থাকেন ঠিক আছে। এবার আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবেন। সেটা হচ্ছে যে আজ থেকে কতদিন আগে প্রথম ওই সিস্ট বলুন বা টিউমার বলুন বা ফোলা ব্যাপারটা বলুন, কবে প্রথম নজর করেছেন? ও 2011 থেকে হয়েছে। ও মানে 4 বছর হলো। হ্যাঁ হ্যাঁ। এই 4 বছরে ওইটার সাইজ বেড়েছে কমেছে না একই রকম আছে? না, একটু বড় হয়েছে ডাক্তারবাবু। ও আচ্ছা আচ্ছা, আমি একটু অ্যানালজি দিচ্ছি, বলুন তো। এটা কি মুসুর ডালের মতো ছোট, না এটা মটরের মতো বড়, না তার থেকেও বড়? না, ওর কাছে থেকেও বড়, মানে ধরুন একটা আটার লেচির মতন এরকম বড়। ও আচ্ছা। আর যখন প্রথম 4 বছর আগে দেখেছিলেন তখন কতটা কিরকম ছিল? তখন স্যার আমাদের বিয়ের আগে হয়েছিল, তো মোটামুটি এতটা বড় ছিল না। এর অর্ধেক সাইজ ছিল না অর্ধেকেরও কম ছিল? অর্ধেকই ছিল, এর অর্ধেক। এখন যেরকম সাইজ। আচ্ছা 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 আচ্ছা। প্রথম কথা হচ্ছে, তো এইটাকে বাড়তে দেওয়া বা এটাকে রেখে দেওয়ার কোনো যুক্তি নেই, কিন্তু অনেক সময় ওষুধেও এটাকে কমানো যেতে পারে। অনেক সময় ওষুধে না হলে এটা অপারেশন করে বের করার দরকার আছে, কিন্তু সেটা আমি চোখে না দেখে বলতে পারবো না। আমি খালি এইটুকুনি বলবো যে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দেওয়া হয়েছে, এতগুলো পরীক্ষা নিরীক্ষা, আমি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ডক্টর, এতগুলো পরীক্ষা না করলেও চলবে আপনার। প্রথম আপনি এমন একটা কাজ করুন যেক্ষেত্রে এমন আপনার বাড়ির ফ্যামিলি ফিজিশিয়ান কেউ আছে কিনা আমি জানি না, তার সাথে একটু পরামর্শ করতে পারেন বা পরে আমার হেল্পলাইনেও ফোন করতে পারেন। ওই যে জায়গাটা রয়েছে যেখানে এটা হয়েছে, সেইটা থেকে কোনো ব্যথা, জ্বালা, যন্ত্রণা হয় কিনা, বা উনি নড়তে চড়তে গেলে ওখানে কোনো কষ্ট হয় কিনা, এটা খুব ভালোভাবে অবজার্ভ করতে হয়। যেহেতু সাইজে বাড়ছে, সেহেতু আজ হোক কাল হোক এটা পরে কম বা বেশি অসুবিধার সৃষ্টি করবেই। কাজে এটাকে যেভাবে হোক ওষুধের সাহায্যে বা অপারেশন করে এটাকে রিমুভ করা, এটা হচ্ছে কর্তব্য। এবং যতদিন না সেটা হয়, কিছু প্রিকশন নেওয়ার দরকার আছে। প্রথম প্রিকশন হচ্ছে, পেশেন্টের ডায়াবেটিস কিছু নেই তো, মানে রক্তে ব্লাড সুগারের পরিমাণ বেশি নয় তো? না না, সুগার এখনো স্যার ব্লাড টেস্ট করা হয়নি, তবে মনে হয় না সুগার আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে উনি যা কাজ করেন তাতে ওই জায়গাটার উপর চাপ পড়ার ব্যাপার নেই তো? কোনো ধাক্কা চাপ লাগার ব্যাপার নেই তো? কারণ উনি কন্টিনিউ বসেন, উনি অ্যাকাউন্টসে কাজ করেন, উনি কন্টিনিউ বসে কাজ করেন। না, তাহলে ওকে পেছনে একটা নরম পিলো নিতে হবে তো, একদম তুলতুলে নরম পিলো নিতে হবে, যাতে ওটার উপর চাপ বেশি না পড়ে। আচ্ছা, আসলে স্যার একদম পাঁজরের কাছে, একদম মানে বুকের সাইডটা। ওটার উপর চাপ পড়ে না তো? হ্যাঁ, খুব জোরে চাপটা পড়ে না তো? জোরে চাপ পড়ে না তো? কিছুদিন আগে তো বলছিল যে হ্যাঁ চাপ পড়ে বা এমনি ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের সাথেও যোগাযোগ করতে পারেন, বা পরে আমার হেল্পলাইনেও ফোন করে যোগাযোগ করতে পারেন। এইটা যেভাবেই হোক এটা বাড়তে দেওয়া যাবে না, সেক্ষেত্রে ওষুধের ভূমিকাও আছে।
আর যদি দেখা যায় যে না এটা এমন একটা ধরনের টিউমার যেটা ওষুধে কমান নয়, তাহলে সেটাকে অপারেশন করে বের করে দেওয়া যুক্তিসঙ্গত। খালি একটা কথা বলি যে যদি এটা আমাদের মিড লাইনে থাকে, একদম আমাদের শরীরের মাঝখানে যে দাগটা সেখানে যদি থাকে, তাহলে অনেক ক্ষেত্রে এটা লাইপোমা হতে পারে। লাইপোমা হলে একদিক দিয়ে আমরা খুশি হই যে বেশিরভাগ লাইপোমাই কখনো খুব খারাপ দিকে টার্ন নেয় না, খালি সাইজে বড় হয়ে ক্ষতি করে। কিন্তু এছাড়া অন্য কিছু টিউমার আছে যেগুলো কিন্তু বড় হয়, ক্ষতিকর হয় এবং অত্যন্ত ক্ষতিকর দিকেও যেতে পারে। কাজেই এটা কোন গোত্রে সেটা যতক্ষণ না দেখছি আমি বলতে পারবো না, কিন্তু যে সাবধানতা অবলম্বন করতে বললাম দয়া করে সেটা একটু অবলম্বন করুন, এবং হয় আপনার বাড়ির যে ফ্যামিলি ফিজিশিয়ান তার সাথে যোগাযোগ করে ব্যাপারটা পরিষ্কার করুন, অথবা আমার হেল্পলাইনে ফোন করলে আমি অ্যাডভাইস দেবো। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ স্যার, বলছি যে এনইএফটিটা কি করতে হবে? না, প্রথমে করতে হবে না, প্রথমে করার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা ফোন। হ্যাঁ, কে আছেন বলুন? আমি ডক্টর সরকার, লাইনে আছি। স্যার নমস্কার। নমস্কার, কে কথা বলছেন? আমি পূর্ণিমা দেবী বলছি, আউসগ্রাম অন্তর্গত মোরবান এলাকা থেকে। আউসগ্রাম, বর্ধমান? হ্যাঁ, বর্ধমান আউসগ্রাম। হ্যাঁ, বলুন পূর্ণিমা দেবী। হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাইছি, হ্যাঁ। আমার হাজবেন্ডের এই 2 মাস হলো হঠাৎ প্যানক্রিয়াটিসে টিউমার মানে সিস্ট ধরা পড়েছে। হ্যাঁ, আচ্ছা। পরে ওই ব্যাপারটা আমি একবারই জানি না, এবং এতদিন আমাকে মানে আমি কষ্ট পাবো, দুঃখ পাবো, ভেঙে বলে আমাকে জানাইনি। কিন্তু হঠাৎ দেখছি ওনার ওইটাতে ক্যান্সার বলেই অনুমান করা হচ্ছে বা ধরাও পড়েছে। স্যার, ওনাকে দেখানো হচ্ছে বাইরে, 4টে কেমো হয়ে গেছে, 5টা কেমো, এরপরে রেডিয়েশন দেওয়া। আমি কতটা বিপদমুক্ত, আমি কতটা ওনাকে নিয়ে ভালো থাকতে পারবো, আপনি এই সম্বন্ধে আমাকে একটু বলুন। আপনার হাজবেন্ডের বয়স কত? 49 বছর। একবারও জন্ডিস হয়েছে? কোনোদিন কোনো রোগ নেই, হার্ট, হেলমেট, সমস্ত কিছু এখনো পর্যন্ত গোটা শরীরের ওনার সমস্ত কিছু ওকে আছে। ঠিক আছে, আপনি আমাকে একটা খালি কথা বলুন, ওনার এই যে রোগটা ধরা পড়লো এক্স্যাক্টলি টেকনিক্যাল কথাটা কি লেখা ছিল রিপোর্টে, সেটা আপনার মনে আছে? না স্যার, আমি তো রিপোর্টগুলো প্রথমত দেখিনি, আমি ভেঙে পড়বো বলে আমাকে। বুঝতে পারছি। আমি খালি এইটুকুনি আপনাকে অ্যাডভাইস দেবো, পুরো ব্যাপারটা না জেনে আমি কোনো মন্তব্য করাটা কারণ। হ্যাঁ স্যার, আরেকটা কথা আপনাকে জানিয়ে দিই। বলুন। আর ওই যে ইয়েটা 4.1, এটা আমি যেটুকু শুনেছি যে ওনার 4.1 এরকম কিছু একটা হয়েছে, এটা তো কতটা মারাত্মক আমি এটা জানতে চাই। আসলে এই 4.1 তারপর 3.1 এসছে। আচ্ছা। আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে যদি এটা প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়ে থাকে, যদি হয়, আমি প্যানক্রিয়াটিক ক্যান্সার এখনো আপনার যা কাগজপত্র আছে কিচ্ছু দেখিনি, আপনিও দেখেননি, আপনার পক্ষে স্বাভাবিক পুরো ব্যাপারটা টেকনিক্যাল ব্যাপারটা না জানা, আমি আপনাকে কোনো দোষ দিই না। খালি এইটুকুনি বলবো যে এই সামান্য জ্ঞানের ওপর ভিত্তি করে কোনো কথা বলা ওনার স্বাস্থ্যের পক্ষে শুভ লক্ষণ হবে না। আমি খালি একটা কথা বলতে চাইছি, যদি কেমো হয়ে গেছে যেহেতু, হ্যাঁ, এই যে কেমো হয়ে গেছে, এই কেমোর প্রসঙ্গটা কোত্থেকে আসলো, সূত্রপাতটা কোত্থেকে হলো, সেই জায়গাটা আমার কাছে পরিষ্কার নয়। আপনি আমার অনুষ্ঠান শোনেন কিনা জানি না, ট্রিটমেন্ট চলছে হায়দ্রাবাদে। হ্যাঁ, যেখানেই হোক না কেন, আমি সবসময় পুরো ব্যাপারটা যদি মাথায় নিতে না পারি, পুরো ব্যাপারটা না জানতে পারি, তাহলে সেই সম্পর্কে কোনো একটা আলগা মন্তব্য করা আমার স্বভাব নয়, আমি কখনো করি না। কাজেই পুরো ব্যাপারটা যেহেতু জানি না, এবং কেমোর সূত্রপাতটা যদি এইখান থেকে হয়ে থাকে যে ওখানে একটা ক্যান্সার আছে, প্যানক্রিয়াটিক ক্যান্সারের ক্ষেত্রে কেমো দিয়ে খুব যে একটা বিরাট উপকার হওয়ার কথা, শুধু কেমো দিয়ে আরও কিছু রাস্তা আছে, তো সেই সব দিয়ে কি হতে পারে না হতে পারে যতক্ষণ না আমি সমস্ত কাগজপত্র দেখছি আমি বলতে পারবো না। আমি খালি এইটুকুনি বলবো, যদি আপনি আরেকটু এ সম্পর্কে জানতে চান, বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে সুস্থ বলে একটা পত্রিকা বেরোয়, সেই পত্রিকাতে গত 2-3 মাস ধরে ইনসিডেন্টালি আমি প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়েই একটা সিরিজ লিখছি। আপনি যদি একটু উল্টে পাল্টে দেখেন, কারণ এত কম সময়ের মধ্যে পুরোটা বলা সম্ভব নয়, বাংলায় পরিষ্কার করে সাধারণ মানুষ বুঝতে পারবে
এইভাবে আমি লিখেছি, যতটা চেষ্টা করেছি, জানি না সফল হয়েছে কিনা। আপনি একটু পড়ে নিন, পড়ে নিলে বুঝতে পারবেন যে আপনার হাজব্যান্ডের সেই আপনার পড়ার যে আপনি জ্ঞান লব্ধ হবে আপনার, তার ভিত্তিতে ঠিক কি হয়েছে বা কোন জায়গায় উনি আছেন এটা বুঝতে পারবেন। খালি আমি একটা কথাই বলি যে এতদিন ধরে এই যে অসুবিধাটা রয়েছে এবং তার জন্য যে কেমো করা হচ্ছে, যার মানে হলো একটা প্যানক্রিয়াটিক ক্যান্সারের সিনারিও রয়েছে, এইটুকুনি যদি বলা হয় তাহলে আমার যে অভিজ্ঞতা এবং সারা পৃথিবীতে যা জ্ঞান সেই অনুযায়ী প্যানক্রিয়াটিক ক্যান্সারের ক্ষেত্রে 2 বছর যবে থেকে ধরা পড়েছে তবে থেকে 2 বছর পর্যন্ত বেঁচে থাকা পেশেন্টের সংখ্যা টোটাল পেশেন্টের মধ্যে শতকরা 10 ভাগের বেশি নয়। এইটা একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিলাম। কিন্তু যেহেতু ওনার সত্যি প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে কিনা বা কেমো দেওয়ার কারণ কি এগুলো সম্পর্কে আপনিও আমাকে আলোকপাত করতে পারছেন না, আমি উনি যে ক্যান্সারের পেশেন্টই সেই ব্যাপারেও আমি কোনো রকম মন্তব্য করলাম না। আপনি দয়া করে সব কাগজপত্র জোগাড় করে যদি আমাকে হেল্পলাইনে ফোন করেন আমি সব শুনে বলতে পারবো, বা যদি কেউ আমার সাথে দেখা করেন কাগজপত্র নিয়ে তাহলেও বলতে পারবো। আর কিছু করতে না পারলে আপনি সুস্থ পত্রিকায় আমার লেখাটা পড়ুন, তাহলে হয়তো আপনার কিছুটা। ওই যে রেডিয়েশন দেবেন বলছেন, তাহলে এটা কি বলতে চাইছেন? আর একবার বলুন। ওই রেডিয়েশন যেটা বলে, আমি রেডিয়েশন যেটা বলে ওইটা 25টা দিতে বলেছে। এসব কিন্তু আমার কানে শুনতে ভালো লাগছে না। 25টা রেডিয়েশন দেওয়ার মতো প্যানক্রিয়াসের রোগ, কোনো জায়গায় কিছু একটা ভুল হচ্ছে। আপনি যা শুনছেন, যা মুখে বলছেন বা যা বলা হচ্ছে বা যা করা হচ্ছে, কোনো জায়গায় কোনো একটা ভুল আছে। 25টা রেডিয়েশন দেওয়ার কথা, আমার তো মনে হচ্ছে যে কোনো জায়গায় একটা ভুল আছে। আমি আর কিছু বলবো না, কারণ কোনো কাগজপত্র বা কোনো প্রমাণ আমার কাছে নেই। আপনি দিদিভাই আমার একটা কথা দয়া করে শুনুন, আপনি আগে সব কাগজপত্র জোগাড় করার চেষ্টা করুন, করে যদি আমার হেল্পলাইনে ফোন করেন আমি যতটা পারি আপনার যে প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। খুব অসহায় অবস্থা। আমি বুঝতে পেরেছি, ওই জন্য আমি যেটা বললাম, আপনি বরঞ্চ সুস্থ পত্রিকাটা গত 2 মাসের নিয়ে একটু পড়ুন। তাতে আমার লেখাতে প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়ে আমি ডিটেলসে মানুষ বুঝতে পারে বাংলা ভাষায় আলোচনা করেছি। একটু পড়ে নিন, তারপরে দরকার হলে আমাকে আবার ফোন করুন। আমার হেল্পলাইন যাচ্ছে, লিখে রাখুন, হেল্পলাইনে ফোন করুন, ঠিক আছে? পত্রিকাটার নামটা আরেকবার বলুন। সুস্থ। আপনার যে খবরের কাগজ দেয় বাড়িতে, তাকে বললে সে এনে দেবে। ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা ফোন দিতে হবে। হ্যাঁ, কে কথা বলছেন বলুন, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাসুদেব বলছি। কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি কথা শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন? হ্যাঁ আমি পলাশী থেকে বাসুদেব বলছি। হ্যাঁ, পলাশী থেকে বাসুদেব বাবু বলুন। হ্যাঁ বলছি যে আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, তো ওই মুখে সাদা সাদা কিরকম র্যাশের মতো বেরোচ্ছে। মুখে সাদা সাদা র্যাশ? হ্যাঁ। আচ্ছা, তো এটার জন্য চিকিৎসা কি হয়েছে? হ্যাঁ, এটা কি করলে ভালো হবে? না, আপনি এখনো পর্যন্ত কোনো চিকিৎসা করেছেন? না এখনো চিকিৎসা বলতে ওই সফিটা ইউজ করেছিলাম, আর আপনার কয়েকটা ক্রিমটা ইউজ করেছিলাম, আর কিছু ইউজ করিনি। ও, তো এই যে ক্রিমগুলোর নাম বললেন, এগুলো কি ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন না আপনি ওষুধের দোকান থেকে নিয়ে নিজে ব্যবহার করেছেন? না আমি নিজে কিনেছি। ওহো, আচ্ছা। আমি এইটুকুনি কথা শুনে খুব স্পেসিফিক্যালি কোনো প্রেসক্রিপশন বলুন বা আমার অ্যাডভাইস দেওয়ার জায়গায় নেই। আমি দুটো ব্যাপার খালি বলবো। একটা হলো যে মুখে যদি এরকম র্যাশ বলছেন, আপনি সাদা সাদা র্যাশ কথাটা ব্যবহার করেছেন, আপনি যদি সাদা দাগ ব্যবহার করতেন আমি একটা দিকে কথা বলতে পারতাম। আপনি র্যাশের একটু বাংলাটা বলবেন, মানে আপনি র্যাশ বলতে বাংলায় কি মিন করছেন, কি বোঝাচ্ছেন? শিউলির মতো বেরোচ্ছে। আর একবার বলুন। ছুলি বলে না? ও হ্যাঁ, পরিষ্কার করুন। হ্যাঁ, ছুলি, পরিষ্কার বুঝতে পারছি। হ্যাঁ, তো যদি ছুলি বলে আপনার মনে হয়, ছুলির চিকিৎসা আপনি আপনার কাছে ডাক্তারবাবুর কাছে গেলে খুব পরিষ্কারভাবে ছুলির চিকিৎসা উনি দেবেন। যেহেতু কোনো ক্ষতি নেই, এই জন্য আমি আরেকটু বলে দিই যে যদি ছুলি সত্যি হয়ে থাকে তো একটা দেশজ চিকিৎসা আছে, পাতি লেবু অর্ধেক করে ঘষে তাতে অনেকে উপকার পান, কিন্তু এটা আমাদের অ্যালোপ্যাথি অ্যাপ্রুভ চিকিৎসা নয়। অ্যালোপ্যাথি অ্যাপ্রুভ চিকিৎসা হচ্ছে সবথেকে সোজা রাস্তা হচ্ছে
পুরোনো দিনের এখন প্রায় স্টুডিওগুলো তো উঠে গেছে, ফিল্মে যেগুলো ফিল্ম ডেভেলপ হয়, মানে আমরা ক্যামেরায় তো আর ফিল্ম ব্যবহার করি না। যদি কোনো জায়গায় পুরোনো দিনের স্টুডিও থাকে, সেখানে যে ডেভেলপিং লিকুইড, তাতে হাইপো বলে একটা লিকুইড ইউজ করা হয়, সোডিয়াম থায়োসালফেট। সেই সোডিয়াম থায়োসালফেট সলিউশনটা লাগালে যদি সত্যি সত্যি ছুলি হয়ে থাকে, পুরোপুরি নিরাময় হবে। কিন্তু আপনি আমার এই কথা শুনে হাইপো লাগাতে যাবেন না, আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে উনি বললে তবেই লাগান। ছুলি হলে হাইপোতে 100% কিওর আছে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা আছে? আর একটা জিজ্ঞাসা ছিল। বলুন। বলছি আমার একটা বোন আছে, সে না খুব মোটা হয়ে যাচ্ছে। তো সেটা রোগা করবার জন্য কোনো চিকিৎসা? চিকিৎসা সেরকম করা হয়নি, ডায়েটটা মেনটেন করা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলেই তো দিলেন, ডায়েটটা মেনটেন করবার চেষ্টা করুন। আপনি তো পলাশিতে থাকেন, নদিয়া জেলা, ওখানে এখনও প্রচুর ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ আছে, আর ওখানে সবাই তো সাইকেলও চলে। সকাল বিকেল 3-4 কিলোমিটার সাইক্লিং করতে বলুন, ডায়েট করে দেখুন, তাতে না কমলে তো খুব ভালো চিকিৎসা আছে, ওয়েট রিডাকশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমার হেল্পলাইনে যোগাযোগ করলে আমি অ্যাডভাইস দেবো। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আমি আমাকে একটু বলার সুযোগ দেখেন, পরপর ফোন আসছে। হ্যাঁ, কি বলছেন বলুন। আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, আপনি কি লাইনে আছেন? আমি বিচ্ছিন্ন করলাম। আচ্ছা, আমি যে প্রসঙ্গে বলছিলাম সেটা হচ্ছে জিভে, মুখে, ঠোঁটে ভেতরে যে ঘা হচ্ছে, বিশেষ করে কিছু ডায়াবেটিক পেশেন্ট যারা, তারা এবং তাদের আত্মীয় স্বজনরা আমাকে মাঝখানে ফোন করে অনেকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে বলেছেন। এটা একটা বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থেকে অ্যানালিসিস করার ব্যাপার আছে। মানে এরকম নয় যে ডায়াবেটিস রোগ থাকলে তবে তার জিভে, মুখে, ভেতরে ঘা হবে। হ্যাঁ, একটা ফোন নেবো, আমি প্রসঙ্গে যাব। হ্যাঁ, কে আছেন? আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যাঁ, বলুন। আমি কাঁচরাপাড়া থেকে বলছিলাম। হ্যাঁ, একটু জোরে বলবেন কাইন্ডলি। কাঁচরাপাড়া থেকে বলছি। হ্যাঁ, কাঁচরাপাড়া থেকে। আপনার নাম বলুন। শান্তনু দেব। শান্তনু দেব, কাঁচরাপাড়া থেকে, বলুন। আমার গল ব্লাডারে একটা স্টোন রয়েছে, তো এটা ভেরি রিসেন্টলি আমি সার্জারি করব। আর তার পাশাপাশি যে আমার প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে কি আমার আইবিএস আর কোলাইটিস টাইপ কিছু প্রবলেম রয়েছে। আর বিশেষ করে সেগুলো টেনশনে না একটু বেড়ে যায়। প্রবলেমটা আমার, যে কোনো টেনশন করলে এই প্রবলেমটা বেড়ে হওয়ার জন্য আমি কি করবো? আর আমি একটা কথা বলি, আমি প্যান্টোসিড এইচপি, যেটা ওই সূর্য আর চাঁদ আঁকা থাকে যে শীতের গায়ে, সকালে আর রাত্রে খেতে হয় 3টে করে, ওই ওষুধটা বেশ কদিন খেয়েছিলাম ডাক্তারের সাজেশনে। তো অ্যাট প্রেজেন্ট আমি মানে আফটার অপারেশন এই আইবিএস এর জন্য বা কি মানে কি লাইফস্টাইল লিড করা যায় বা কিভাবে মেনটেন করে কন্ট্রোলে আনা যায়, যদি একটু সাজেস্ট করেন ভালো হয়। হ্যাঁ, এটার আইবিএস এর জন্য স্পেসিফিক চিকিৎসা নিলে কন্ট্রোল না, আপনি পুরোপুরি সারা জীবন যাতে ভালো থাকেন সেরকম চিকিৎসা দেওয়া যায়। এটা কোনো অসুবিধা হবে না, সমস্ত খাবার খেয়ে হজম করতে পারবেন। যে টেনশনের ব্যাপার বলছেন সেটাও থাকবে না। মোটামুটি 9 থেকে 16 মাসের চিকিৎসা আছে, পুরোপুরি ভালো হয়ে যাবেন। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গল ব্লাডারের কথা। আপনি স্টোনের কথা বললেন একটু অপারেশন করব। এখানে আমি একটা খালি কথা বলবো, যে সেটা হচ্ছে গল স্টোনের অপারেশন করার কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু একটা ইনফরমেশন মাথায় রেখে তারপরে, যেহেতু আপনি এখনও করেননি, করলে আমি আর কিছু বলতাম না, সেহেতু আমি বলছি, যদি 15 মিলিমিটারের থেকে ছোট কোলেস্টেরল স্টোন হয়, গল স্টোন যদি হয়, তবে সেগুলো ওষুধ দিয়েও ঠিক করার রাস্তা আছে। এবার আপনি যদি সেগুলো আবার অপারেশন করেও আপনি দূর করতে পারেন। নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে, যে এই যে গলস্টোনটা রয়েছে, এটা কি নীরব একটি ফেনোমেনন, মানে ইজ ইট এ সাইলেন্ট স্টোন, কোনো অসুবিধা করছে না, না এটা থেকে আমার অসুবিধা হচ্ছে? যদি সাইলেন্ট স্টোন হয়, সেটাকে অবজার্ভ করে আরও পরেও অপারেশন বা চিকিৎসা করা যায়। আর যদি দেখা যায় যে সাইলেন্ট স্টোন নয়, এটা থেকে অনেক রকম সিমটোমেটিক প্রবলেম আমার হচ্ছে, তবে নিশ্চয়ই সেটা রিমুভ করার জন্য যে রাস্তা, সেটা ওষুধের দ্বারাই হোক বা অপারেশন করেই হোক, সেটা আপনাকে নিতে হবে। আমি কি আপনার প্রশ্নের জবাব দিতে পারলাম? আর কিছু জিজ্ঞাসা আছে? আপনি আমার কথা শুনতে পেলেন? আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? না স্যার, আর কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, আমি যে প্রসঙ্গে ছিলাম আমি সেই প্রসঙ্গে ফিরে আসি। আমি বলছিলাম একটা ফোন নম্বর। ঠিক আছে, বলুন, কে আছেন? হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, আপনার নাম বলুন, কোত্থেকে বলছেন?
আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? সোদপুর। হ্যাঁ, সোদপুর থেকে কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, অসীম বিশ্বাস। হ্যাঁ, অসীম বাবু বলুন। বলুন, আমি শুনছি। আমি দীর্ঘ বেশ কিছু বছর ধরে হ্যাঁ, মানে আমেশা বদহজমে ভুগছি। আচ্ছা, ঠিক। আচ্ছা, তা ডাক্তার প্রথম অবস্থায় দেখিয়েছিলাম, তারা ওষুধ দিয়েছিল এবং দীর্ঘদিন খেয়েও ছিলাম। তারপরে যেই মানে ওষুধ বন্ধ করে মানে কয়েক মাস বাদে আবার ওই আমেশা ব্যাক করছে। আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আপনি বছর 10 ধরে চলছে। বুঝতে পারছি। তো এই যে চলছে, আপনি ডাক্তারবাবুদের এটা জিজ্ঞাসা রিসেন্ট ডাক্তার আবার দেখিয়েছি। হ্যাঁ, ও আপনি এটা আইবিএস। শুনুন, আপনি আপনার টিভির ভলিউমটা মিউট করে কথা বলুন, তাহলে এখানে ফিডব্যাকও আসছে, আপনার কথা অনেক দেরি করে আসছে। টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। আচ্ছা, হ্যাঁ, বলুন। আইবিএস প্রবলেম হচ্ছে, আইবিএস এবং প্রচন্ড গ্যাস, অম্বল, অ্যাসিডিটি। তা উনি মাঝে একবার আল্ট্রাসাউন্ড করতে দিয়েছিলেন, মাঝে একবার জন্ডিস হয়েছে বছর 1.5 আগে। তা সেটার থেকে রিকভারি হয়েছি। রিসেন্ট আবার ডাক্তারবাবু আবার নানা রকম টেস্ট করে এত গ্যাস অম্বল, তা উনি বলছেন যে আরেকজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছিলাম, বললো এটা পেপটিক আলসারের অলমোস্ট। বুঝলাম। তা এখন ওষুধপত্র দিয়ে ঠাকুর আশীর্বাদে ভালো আছে। বেশ বেশ। আর প্রচন্ড হাইপার টেনশন। আমাকে যে মেডিসিন গুলো দিয়েছে এক্সিপার ইটোলা প্লাস 10। আচ্ছা, ইটোলা প্লাস 10। আর এটা ঘুম হয় না রাত্রিরে, তার জন্য আমাকে ওই ট্রাইকা আচ্ছা প্রেসক্রাইব করেছে। আচ্ছা, এবার আমি আপনার মানে সাজেশন নিচ্ছি যে এটার থেকে পুরোপুরি কিওর হবো কি করে। পায়েতে র্যাশ বা চুলকানি বেরোয়, হ্যাঁ, সেই জন্য সে লম্বা লম্বা সেই আঁচড়ের মতন র্যাশ মতন বেরোয়। তা এটা পুরোপুরি কিভাবে মুক্তি পাবো আপনি আমাকে সাজেশন দিন। আমি বলতে শুরু করছি। মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার যা অসুবিধে, সেটাতে যা ওষুধপত্র বা চিকিৎসা চলছে, এটা একদম সাময়িক রিলিফ দেবে। ইরিটেবল বাউল সিনড্রোমের জন্য যে লং টার্ম চিকিৎসা, যাতে আপনি পুরোপুরি ভালো বা আন্ডার কন্ট্রোল থাকতে পারেন, সেই চিকিৎসা আপনি এখনও পাচ্ছেন না, এটা 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আইবিএস এবং যে পেপটিক আলসার যে কম্বিনেশনের কথা আপনি বললেন, সেটার জন্য যে সঠিক লং টার্ম মোটামুটি আপনাকে পুরোপুরি কন্ট্রোলে রেখে ভালো থাকতে পারবেন, সেই চিকিৎসা এখন হচ্ছে না, সেই চিকিৎসা আপনাকে নিতে হবে। আর যেটা বললেন যে আঁচড়ের মতো গায়ে দেখা যায়, এটা মূলত একটা অ্যালার্জির প্রবলেম, যেটা লিভার ওরিয়েন্টেড একটা প্রবলেম। সেটা এই আইবিএসের রোগের যে চিকিৎসা তার মধ্যে ইনকর্পোরেট আছে, এবং ঠিকভাবে চিকিৎসা করলে এই সমস্ত যে সিমটম, তার থেকে আপনি ভালো থাকবেন। ঠিক আছে? আর কিছু জিজ্ঞাসা আছে? ধন্যবাদ। যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে আমার হেল্পলাইনে ফোন করতে পারেন, আমি উত্তর দেবো। আমাদের সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আমি দর্শক শ্রোতৃমণ্ডলীকে আজকে একটু নিবেদন করি করজোরে, যে আজকে খুব জরুরি না হলে আর ফোন করবেন না। আমি যা বলার ইচ্ছা প্রকাশ করেছিলাম, অন্তত তার আংশিকভাবে কিছুটা যাতে বলতে পারি। আমি মুখের ঘা নিয়ে কথা শুরু করেছিলাম, বিশেষ করে ডায়াবেটিস রোগীরা ফোন করেছিলেন তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। আচ্ছা, এটা শেষ ফোন নেবো। হ্যাঁ, কে আছেন? হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, আপনার নাম বলুন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, নাম হচ্ছে বরেন সিনহা, কোলাঘাট থেকে বলছি। হ্যাঁ, কোলাঘাট থেকে অয়ন সিনহা। বরেন সিনহা, বলুন। বরেন বাবু বলুন, আমি শুনছি। বছর 2 হলো গায়ে খালি ছোট 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 ভাতুরের মতন বেরিয়েছে। আচ্ছা, তাই ওইটাকে রিমুভ করা যায় মুখে, গালে, চোখে, পিঠে, গলায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এগুলো কি আঁচিলের মতো? হ্যাঁ, এগুলো কি আঁচিলের মতো? মতন অত বড় আঁচিলের মতো হয়নি। হ্যাঁ, ছোট ছোট। তাহলে এগুলোকে ফুসকুড়ি বলবো না ফুসকুড়ির থেকে বড়? একটু বড়। ও, আঁচিলের সূত্রপাত হতে পারে। হ্যাঁ, তো এটার জন্য চিকিৎসা কি হয়েছে? ডাক্তারবাবুকে দেখিয়েছেন? কিছু করিনি, মাঝে মাঝে একসাথে পাতুরি বেরিয়ে যায়, সেটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু ইয়ে হচ্ছে ওইগুলো আছেই।
আছেই। আমি একটাই পরামর্শ দেবো যে একদম কাছের ডাক্তারবাবুকে বা কাছের স্বাস্থ্যকেন্দ্রে দেখাবার ব্যাপার আছে। মানে একটা রোগ আছে আমরা নিউরোফাইব্রোমেটোসিস বলি, একটা নার্ভের যে নার্ভগুলো আছে তার থেকে একটা ছোট 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 টিউমার মতো হতে পারে, সেগুলো একটা ব্যাপার আছে। ওয়ার্ট, যেটাকে আমি আঁচিল বললাম, আঁচিলের মতো হতে পারে। এছাড়াও আরও কিছু কিছু রোগ আছে যেগুলো আমি যেগুলো কমন সেগুলো বললাম। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুকে না দেখিয়ে বা আপনাকে না দেখে শুধু এইটুকুনি শুনে কোনো অ্যাডভাইস দেওয়া উচিত হবে না। ওইটুকুনি অ্যাডভাইস আছে যে আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার বাড়ির যিনি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা করে না, দেখতে ভালো লাগছে না আর কি। হ্যাঁ, অসুবিধে করে না, কিন্তু এই যে প্রবলেমটা এটা যদি বাড়ে, এটা থেকে পরে অসুবিধে করবে না তার কোনো গ্যারান্টি নেই। একবার দেখিয়ে নেওয়াটা প্রয়োজন। আপনি আপনার বাড়ির যে ফিজিশিয়ান, ফ্যামিলি ফিজিশিয়ান বা কাছের স্বাস্থ্যকেন্দ্রে একটু যোগাযোগ করুন, বা তারপরেও প্রশ্ন থাকলে আমার হেল্পলাইনে ফোন করুন, আমি জবাব দেবো। স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করেছিলেন, জানেন বলছে ওগুলো কিছু না। ওহো, তাই বলছে? আচ্ছা, আপনি বাড়ির আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন। উনি যদি কোনো প্রেসক্রিপশন, হ্যাঁ বলুন। দেখাবো? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার বাড়ির যিনি ডাক্তারবাবু, যিনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ান, যদি কেউ থাকেন আগে তার সাথে যোগাযোগ করুন। বাট বিকজ হি উইল বি দ্য মোস্ট রেসপন্সিবল পারসন ফর ইউ। আচ্ছা, আপনার জন্য সব থেকে রেসপন্সিবল উনি হবেন। আর একটা ছোট কথা বলবো, শুনবেন ডাক্তারবাবু? নিশ্চয় শুনবো। আচ্ছা, ইয়ে হয়েছে গোটা গায়ে, হ্যাঁ, এটা অনেকদিন ধরেই, ধরুন 5 বছর 7 বছর, একই রকম রয়েছে, গায়ে ছোট ছোট ছুলির মতন সাদা সাদা, পিঠে টিঠে। তা এটার জন্য কি আপনি দেখাননি? না, এগুলো ছুলি রয়েছে এবং চুলকায় না, কিছু না, একই রকম রয়েছে আগে 8 বছর। আচ্ছা আচ্ছা, আপনি যাই হোক, যেটাই হোক না কেন, আপনি একটু আপনার বাড়ির ফিজিশিয়ানের সাথে আগে যোগাযোগ করুন। তারপরে যদি কোনো মনে হয় প্রশ্ন আছে আমার হেল্পলাইনে করুন। হেল্পলাইন যাচ্ছে, আপনি লিখে রাখুন, পরে করুন, আমি উত্তর দেবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমার নিবেদন থাকবে যে আর ফোন না করার জন্য। আমাদের সময় কিন্তু একদম অল্প, প্রায় শেষ হয়ে এসছে। আমি খালি মুখের ঘা সম্পর্কে যে প্রসঙ্গ উত্থাপন করেছিলাম, দুটো কথা বলে, একটা হচ্ছে যে এই মুখের ঘা কিন্তু শুধু এরকম নয় যে ডায়াবেটিস রোগীদেরই হবে। প্রচুর মানুষ আছেন যে ডায়াবেটিস কিচ্ছু নেই, তাদের মুখের ঘা হয়, এবং আলটিমেটলি যেগুলো সারে না সেগুলো আমাদের কাছেই আসেন। কারণ এগুলো আমাদের দুভাবে আমরা ভাবি। এখনকার দিনে মানুষের অ্যাওয়ারনেস বেড়েছে, তারা মুখের ঘা বেশি দিন থাকলে এরকম চিন্তা করেন যে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা। সেক্ষেত্রে যারা ডেন্টিস্ট তার কাছেও অনেকে যান, ইএনটির ডাক্তারবাবু তাদের কাছেও অনেকে যান। যাদের কাছেই যান না কেন, সত্যি সত্যি যদি 2 মাসের বেশি কোনো রকম ঘা থাকে যেটা সারতে চাইছে না, একবার দেখিয়ে নেওয়া উচিত। এটা হচ্ছে প্রিভেনশনের দিকটা। আর একটা জিনিস হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা শতকরা 90% ক্ষেত্রেই কিন্তু মুখের এই ঘাগুলো কিন্তু ক্যান্সার হয় না। 10% যেটা ক্যান্সার, সেটা আগে থেকে ডিটেক্টেড হলে ভালো। আমি সেটা নিয়ে আগামী দিনে বেশি করে আলোচনা করবো। আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি। আর এই ব্যাপারে যে মুখের ঘা যদি না কমে, সেক্ষেত্রে বাজার চলতি অনেক ওই ব্যথা কমাবার, ঘা কমাবার ওষুধ আছে। 7-10 দিনের বেশি সেগুলো ব্যবহার করে কোনো লাভ নেই। যদি 7-10 দিনের মধ্যে না কমে, তাহলে এর জন্য বিশেষ যে চিকিৎসা, যেটা আগামী দিন আমি আলোচনা করব, সেটা নেওয়া দরকার। অবশ্যই তাই। দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠানের সময় এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকুন, জেঙ্গা টিভিতে সৃষ্টি প্লাস দেখতে থাকুন, এবং অবশ্যই আমাদের অনুষ্ঠানও। ডাক্তারবাবুকে ধন্যবাদ। দর্শক বন্ধুদের নমস্কার। নমস্কার।